আমরা সংগ্রামী যৌথ মঞ্চ দিশম আদিবাসী গাঁওতা এই আদিবাসী সমাজের দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন চালাচ্ছে, শুধু দুর্গাপুর বা পশ্চিম বর্ধমান নয়, গোটা রাজ্য জুড়ে তার পাশে আমরা সর্বান্তকরণ এবং নিঃস্বার্থভাবে আছি এবং নিঃশর্তে আছি। আমাদের যে আন্দোলন, সে আন্দোলনের পাশে আসি। আর যদি দাবি না মেটে ভবিষ্যতেও যে আন্দোলন হবে, তার পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আনকন্ডিশনালি থাকে। দিশম আদিবাসী গাঁওতার যে 6 দফা দাবি আছে তাকে পূর্ণ সমর্থন জানিয়ে তাদের আন্দোলনের পাশে থেকে আমরা পশ্চিমাঞ্চল বনাধিকার গ্রাম সভা মঞ্চ। আপনারা শুনেছেন বর্তমান সরকার বিভিন্ন স্টেজে বলে থাকেন যে পশ্চিমবঙ্গের আদিবাসীরা হাসছে। আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য অন্তর্গত পশ্চিম বর্ধমান জেলা থেকে এসেছি। আপনাদের কাছে আমাদের কিছু ব্যথা আছে। আমরা হাসছি না, আমরা পশ্চিম বর্ধমানের আদিবাসীরা কাঁদছে এবং কেন কাঁদছে, তার ব্যথা কি, সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এসেছি। আপনারা জানেন যে পশ্চিম বর্ধমান জেলা অন্তর্গত কাকসা ব্লকে একটা পণ্ডিত রঘুনাথ মুর্মু ইংলিশ মেমোরিয়াল স্কুল আছে, যেটা 2001-এ স্থাপিত হয় এবং সরকারি গ্র্যান্ড অনুযায়ী 2004-এ স্থাপিত হয় এবং সরকারি গ্র্যান্ড অনুযায়ী সেই স্কুলটা চলে। 2017 থেকে সেই গ্র্যান্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মোট 274টা স্টুডেন্ট সেই স্কুলে পড়াশোনা করে, ইংলিশ মিডিয়াম স্কুলে। এবং বর্তমানে সেই স্কুলটা যে স্টুডেন্টগুলো পড়ছে তাদের গার্জেন্স 2500 টাকা করে মান্থলি পে করে সেই স্কুলটাকে চালাচ্ছে, যাতে সেই স্কুলের পরিকাঠামো খুব ভালো আছে, সেখানকার পড়াশোনা খুব ভালো আছে, যাতে সেই পরিকাঠামোটা নষ্ট না হয়ে যায়, সেই স্কুলটা বন্ধ না হয়ে যায়, সেই জন্যে গার্জেনের পয়সা দিয়ে সেই স্কুলটাকে বর্তমানে চালানো হচ্ছে। সেটা আমাদের একটা দাবি আছে। সেকেন্ড হচ্ছে যে দুর্গাপুর কর্পোরেশন অন্তর্গত ফুলজোড়ে পণ্ডিত রঘুনাথ মুর্মু আশ্রম স্কুল আছে, যেটাতে 408টা স্টুডেন্ট রয়েছে এবং যে হোস্টেলে 408টা স্টুডেন্ট থাকেন সেই হোস্টেলে কোনো স্টাফ নেই এবং এই কারণেই বিগত বছরে আমরা একটা স্টুডেন্টকে হারিয়েছি। সাপ কামড়িয়েছিল একটা স্টুডেন্টকে, তার কারণে তিনি মারা যান। এবং আমরা বিভিন্ন ডিপার্টমেন্টকে জানানো সত্ত্বেও আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রশাসন তরফ থেকে বার করা হয়, তার যে প্রসেসগুলো আছে সব প্রসেস ফুলফিল করে কর্মী নিয়োগের সমস্ত প্রসেসটা কমপ্লিট হওয়ার সত্ত্বেও কোনো একটা কারণে সেই টোটাল প্যানেলটাকে বাদ করে দেওয়া হয়েছে। আমাদের 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে বিশেষ করে পশ্চিম বর্ধমানে আপনারা জানেন যে কোলফিল এরিয়া আছে, কয়লা উত্তোলন হয় এবং কয়লা ওখানে বর্তমান সময়ে দু ধরনের পদ্ধতিতে উত্তোলন হয়। একটা আপনার হচ্ছে ওসিপি প্রজেক্ট, ওপেন কাস্ট প্রজেক্ট, আর একটা হচ্ছে সিএম প্রজেক্ট। তো ওপেন কাস্ট প্রজেক্টের কারণে বিভিন্ন গ্রামকে বিস্থাপিত করতে হয় এসএল এর মাধ্যমে, তার প্রসারণের জন্য বিস্তারের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে এসটি এবং এসসি পরিবার যে কলিয়ারি বেল্টে বসবাস করেন, তারা দীর্ঘদিন ধরে রয়েছেন। এমনও কিছু গ্রাম আছে যে গ্রামের আমাদের কাছে ডকুমেন্টস আছে যে 1935 বা তার আগে থেকে ওনারা ওইখানে বসবাস করেন, কিন্তু সেই গ্রামের জায়গাটা সেই গ্রামবাসীদের নাম হয়ে বর্তমানে এসিএল এর আন্ডারে সেই গ্রামটা দেখাচ্ছে এবং পাট্টা না থাকার কারণে, সেই কাগজের ডকুমেন্টস না থাকার কারণে যে রিহেবিলিটেশন প্যাকেজ গুলো দেওয়া হয়, সেই সঠিক প্যাকেজটা সেই গ্রামবাসীরা ওনারা পান না। এবং তার সঙ্গে সঙ্গে ওপেন কাস্টে গ্রামের এতই সামনে চলে এসেছে যে ব্লাস্টিং এর ফলে পাথর গ্রাম পর্যন্ত চলে আসে, বাড়ি পর্যন্ত চলে আসে, উড়ে আপনার স্কুলে আগুন পর্যন্ত চলে আসে, মেথেন গ্যাস সে জায়গা থেকে বেরোচ্ছে, ব্লাস্টিং এর কারণে ঘরে ফাটাল পড়ে। কিন্তু আমরা প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা এখন অবধি পাইনি। তো আমাদের তারপরে আরেকটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে বাঁশবড়া পূর্ব গ্রাম সভা, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 অনুযায়ী যে গ্রামসভা গঠন হয়, সেই গ্রামসভা আমরা গঠন করেছি, কিন্তু সরকার এখন অবধি অনুমোদন পাইনি। আমাদের 5 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দুর্গাপুর অন্তর্গত আইকিউসিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যে জায়গায় বর্তমানে আছে, সেই জায়গায় একসময় শোভাপুর গ্রামের আদিবাসীরা চাষবাস করতেন এবং সেই সময় যখন প্রজেক্টটা হয় ওনাদেরকে বলা হয়েছিল যে আপনারা এই জায়গাটা আমাদেরকে দেন, তার পরিবর্তে আপনাদেরকে সেই জায়গায় কাজ দেওয়া হবে। 27টা পরিবার এখনো আছেন যাদেরকে কাজ দেওয়া হয়নি। আমরা যখন আইকিউসিটি ম্যানেজমেন্টের সঙ্গে বসলাম, ওনারা আমাদেরকে লিখিতভাবে নিজের পেডে আমাদেরকে দিলেন এবং 1.5 মাস সময় চাইলেন যে 1.5 মাস ভিতরে আপনাদের 27টা ক্যান্ডিডেটকে এখানে কাজে লাগাবো যারা জমি সেই প্রজেক্টে দিয়েছেন।
কিন্তু তারপরে দেখছি যে ওনারা নিজের কথা থেকেই পাল্টে মেরে গেলেন। এখনো অবধি তারা 27টা পরিবারকে কাজ দেয়নি। এবং আমাদের 6 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এসআর 2026 অনুযায়ী আমরা দেখছি যে অধিকাংশ আদিবাসী পাড়াতে এমন ক্যান্ডিডেট আছে যারা বিচারাধীন হয়ে আছেন। আমরা জানি না তাদের ভোটের তালিকায় নাম আগামী দিনে চাপানো হবে কি না, তারা ভোট দিতে পারবেন কি না। তো এই 6টা ইস্যু নিয়ে আমরা দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামের পাশে 23 তারিখ থেকে অনির্দিষ্টকালীন ধর্ণা কর্মসূচিতে বসে আছি এবং কন্টিনিউ আজ অব্দি আমাদের সেই জায়গায় ধর্ণা প্রদর্শন চলছে। তো এই সকল বিষয় নিয়ে আপনাদের কাছে আসি। আর সব থেকে বড় যে সমস্যা পশ্চিম বর্ধমানে বসবাস ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে পাট্টা। আমাদের বিশেষ করে দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে আপনার বারাবণী দিকে, আসানসোল দিকে সব জায়গায় দিকে আস্তে আস্তে করে ওপেন কাস্ট প্রজেক্ট হচ্ছে এবং 1 নম্বর খতিয়ানে থাকা সত্ত্বেও গ্রামবাসী থেকে পাট্টার আবেদন করা সত্ত্বেও এখন অব্দি পাট্টা দেওয়া হচ্ছে না। আর আমরা মনে করছি তার কারণ হচ্ছে যে যদি ওনারা পাট্টা দেন তাহলে সেখানটায় গ্রামবাসীরা এসএল এর যে প্যাকেজ আছে রিহেবিলিটেশন প্যাকেজ, সেই ভালো প্যাকেজটা পাবে। তো সেটা যাতে না পায় সেই কারণে জেনে শুনে পাট্টাটা দেওয়া হচ্ছে না। আপাতত এই বিষয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আপনারা শুনলেন যে 23 তারিখ থেকে আমরা দুর্গাপুরে আদিবাসীদের যে 6 দফা দাবি আছে, শুধু 6 দফা দাবি নয়, এই দাবিগুলো আমরা দীর্ঘ কয়েক বছর থেকে 2017 সাল থেকে কিছু কিছু দাবি আছে যেগুলো সরকারের কাছে আমরা বারবার আবেদন, বিভিন্ন অফিস বলুন, বিভিন্ন ডিপার্টমেন্ট বলুন, এমএলএ বলুন, মন্ত্রী বলুন, এদের সঙ্গে যোগাযোগ করার সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এবং আমরা জানুয়ারি মাসে এই ধর্ণা কর্মসূচি গ্রহণ করতে চেয়েছিলাম। সেই সময় মন্ত্রীদের মারফত হোক বা এমএলএদের মারফত হোক একটা আমাদের কাছে মেসেজ এসেছিল যে আপনারা 27 তারিখ থেকে যে ধর্নায় বসতে চাইছেন এটা আপাতত স্থগিত রাখুন। চিফ সেক্রেটারির সঙ্গে আপনাদের বসার 6 ফেব্রুয়ারি চিফ সেক্রেটারির সঙ্গে আপনাদের বসার একটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দেখা গেল 5 তারিখ আমাদের কাছে মেসেজ আসে যে চিফ সেক্রেটারির সঙ্গে আপাতত আপনাদের বসা হবে না, আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো চিফ সেক্রেটারি পরবর্তীকালে আপনাদেরকে সময় দেবেন এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা হবে। 6 তারিখ পেরিয়ে যাওয়ার পর বেশ আমরা 12 দিন 15 দিন ওয়েট করলাম। তারপর দেখলাম কোনো প্রশাসনের দিক থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না এবং আমরা এই এমসিসি লাগু হওয়ার পরও বাধ্য হয়েছি দুর্গাপুরে পশ্চিম বর্ধমানের যে 6 দফা দাবি আছে এই দাবিগুলো নিয়ে ধর্নায় বসার জন্য। কারণ আমরা জানি এই সরকার দীর্ঘ 2011 থেকে 2025 মোটামুটি 15 বছর মানে তিনবার ইলেকশনে জেতার পর আদিবাসীদের যে দাবিগুলো আছে, কিছু কিছু দাবি আছে যেগুলো 2017 সালের 2021-এর বিধানসভার পরও কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পালন হয়নি বা সেই দাবিগুলো পূরণ হয়নি। এবং আমাদের মনে হয় যে 2026-এ জেতার পরও হয়তো আমাদের এই দাবিগুলো পূরণ হবে না। আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, আমাদের পাশে যারা দাঁড়াবেন, আমরা বলছি না যে এই মুহূর্তে যেহেতু এমসিসি লাগু আছে, আমরা বলছি না যে এই মুহূর্তেই আমাদের যে দাবিগুলো আছে এগুলো পূরণ হয়ে যায়, কিন্তু একটা কংক্রিট প্রতিশ্রুতি না দিলে আমরা এই ধর্ণা অনির্দিষ্টকালভাবে আমরা চালিয়ে যাব যতদিন না আমাদের এই দাবি দেওয়া পূরণ হচ্ছে। এবং আমাদের এই কলকাতা মুখী হওয়ার একটাই কারণ, যেহেতু এখন ম্যাক্সিমাম মিডিয়া যদি বলেন, ইউটিউবার হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, কিছু পলিটিক্যাল পার্টির দ্বারা কিন্তু ওদের একটা প্রেশার থাকে, যার জন্য হয়তো আমাদের যে বার্তাগুলো, আমাদের যে মেসেজ, আমাদের যে দাবি এইগুলো তুলে ধরতে চান না। এবং এই জন্য আমরা কলকাতামুখী হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা শুধু পশ্চিম বর্ধমান নয়, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এখানে শুধু যে রাজ্য সরকারের ইস্যু আছে তা নয়, এখানে রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের ইস্যু আছে এবং এই ইস্যুগুলো আপনাদের সামনে আমাদের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তুলে ধরেছেন। এবং আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এইগুলো শুধু সাধারণ মানুষের কাছে নয়, সরকারের কাছে এবং প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার। আপনারা শুনলেন আমাদের যে দাবি দাবাগুলো আছে সেইগুলো আমরা পশ্চিম বর্ধমান থেকে কলকাতার রাজপথে নিয়ে এসেছি বা রাজধানীতে নিয়ে এসেছি। আগামী দিনে আমাদের
প্রশাসনের কাছে দাবি থাকবে, আমাদের দাবি যদি অবিলম্বে না মেটানো হয় তাহলে আমরা বিভিন্ন গণসংগঠনকে আমরা আহ্বান জানাবো আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, এবং তার সাথে সাথে শুধুমাত্র গণসংগঠন নয়, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও আমরা সাহায্য চাইবো, যে যারা আমাদের এই দাবি দাওয়াগুলো মেটাতে পারবে তাদের সমর্থনে আমরা থাকবো। এবং এই এমসিসি চালু যেটা হয়েছে তার মধ্যে কতটা আমরা দাবি আদায় করতে পারছি, লিখিত প্রতিশ্রুতি আদায় করতে পারছি, সেটা যদি না হয় তাহলে আগামী ভোট পরবর্তীকালে আমাদের আন্দোলনটাকে আমরা পশ্চিম বর্ধমান থেকে কলকাতা রাজপথে নিয়ে এসে আন্দোলনটা করব। এবং বিগত দিনে আদিবাসী সমাজ শুধুমাত্র একদিনের ডেপুটেশন করেছে, আগামী দিনে আমরা কিন্তু এখানে ধর্ণা কর্মসূচির মতো বৃহত্তর প্রকল্প আমরা এখানে রাখতে পারি। আমাদের সমর্থনে যে বিভিন্ন গণসংগঠনগুলো এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ সাঁওতালি টিচার অ্যাসোসিয়েশন, এছাড়াও আছে আদিবাসী কল্যাণ সমিতি যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কাজ করছে, এবং এরকম বিভিন্ন রকম সংগঠনগুলো পশ্চিম গ্রামসভা নিয়ে যারা লড়াই করছে, পশ্চিমাঞ্চল বনাধিকার যৌথ মঞ্চ যারা আমাদের সমর্থনে আছেন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ দিশম আদিবাসী গাঁওতা এই আদিবাসী সমাজের দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন চালাচ্ছে, শুধু দুর্গাপুর বা পশ্চিম বর্ধমান নয়, গোটা রাজ্য জুড়ে, তার পাশে আমরা সর্বান্তকরণ এবং নিঃস্বার্থভাবে আছি এবং নিঃশর্তে আছি। আমরা চাই যে এই প্রান্তিক মানুষগুলো এবং প্রশাসনের দ্বারা, বিশেষ করে বর্তমান রাজ্য সরকারের এই যে প্রশাসন বিগত 11 বছর ধরে আদিবাসী সমাজকে যেভাবে মার্জিনালাইজ করার চেষ্টা করেছে, শুধু পুরুলিয়া জেলাতেই 200 মতো আদিবাসী স্কুল ছিল, হোস্টেল, যেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরা নাকি শিক্ষার কথা বলে, এরা নাকি হাজার হাজার কোটি টাকা বিভিন্ন এডুকেশনের জন্য খরচা করে, কিন্তু আদিবাসীদের দিকে তাকানোর ক্ষমতা থাকে না। আমরা এই আদিবাসী সমাজকে একটা কথাই বলছি যে এনারা ভোটের অঙ্ক ছাড়া অন্য কিচ্ছু বোঝেন না। আমি ওনাদের দাবি দাওয়া নিয়ে কোনো কথা বলছি না, তার কারণ হচ্ছে যে সমস্ত দাবি দাওয়াগুলো ওনারা বিস্তারিতভাবে রেখেছেন, আমি আর সেই দিকে যাচ্ছি না। একটাই কথা বলার, যে সরকার একটা জাতির শিক্ষার অধিকার কেড়ে নিয়ে দিনের শেষে তার হাতে লক্ষ্মী ভাণ্ডার বা যুবসাথীর মতো ললিপপ ধরায়, আমি খুশি যে সেই সমাজের প্রতিনিধিরা আজকে কলকাতায় এসে এই রাজ্যের সামনে নিজেদের বক্তব্যগুলোকে অন্তত রাখছেন। ভোটের মুখ সমস্ত রাজনৈতিক দল, শুধু শাসক নয়, বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে ওনাদের যে দাবি, সেগুলো এমন কোনো কথা নয় যেগুলো মেটানো যায় না। একটু সদিচ্ছা হলে পরেই সেই দাবিগুলোকে মিটিয়ে দেওয়া যায়। দাবিগুলোকে মেটান, অন্যথায় অন্তত পশ্চিম বর্ধমান জেলা দিয়ে শুরু হবে। পশ্চিম বর্ধমান জেলাতে 9খানা এবং গলসি বিধানসভার যে অর্ধেক অংশ পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ছে, সেই আদিবাসী সমাজের আদিবাসী মানুষদের প্রতি এই সংগঠনটার প্রভাব হচ্ছে প্রশ্নাতীত। তারা কিন্তু বাধ্য হবেন এই সরকারের বিরুদ্ধে শুধু ভোট দেওয়া নয়, দরকার হলে বিরোধী পক্ষের বিরুদ্ধেও ভোট দিতে তারা বাধ্য হবেন, যদি না বিরোধী পক্ষের পক্ষ থেকেও এই দাবিগুলোকে পূরণ করার জন্য কোনো কংক্রিট প্রতিশ্রুতি না আসে। অর্থাৎ বার্তা খুব পরিষ্কার যে আদিবাসী সমাজের ভোট এই 2026-এর বিধানসভাতে তারাই পাবেন যারা তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে এই দাবিগুলোকে পূরণ করার মতো করে সঠিক প্রতিশ্রুতি দেবেন। সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে এবং সরকারের কাছে তো নতুন করে কিছু বলার নেই, কারণ 15 বছর ধরে যারা পূরণ করেনি তারা নতুন করে এসে করে পূরণ করবে বলে সেই আশাও করি না। বরং সরকারের যারা মন্ত্রী বা আছেন পশ্চিম বর্ধমান জেলাতে, তারা উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন যাতে এরা ওদের অধিকারগুলোকে না পায়। সেটা গ্রাম সভা হোক, সেটা ইসিএলে জমি চলে যাওয়া, সেই জমি চলে যাওয়াতে মানে ওদেরকে বঞ্চিত করে নেপই দই মেরে যাওয়া হোক, বিগত 15 বছর ধরে তারা করছেন। বিরোধীদের কাছে বিশেষ করে বক্তব্য যে ওনাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে এসে দাঁড়ান। এই সমাজের ভোট যদি এক জায়গাতে যেদিকে পড়বে, উল্টে কিন্তু সেদিকেই যেতে পারে। সুতরাং ভাবুন, ভোটের অঙ্ক দিয়েই বোঝানোর চেষ্টা করলাম ওনাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আসি। আর যদি দাবি না মেটে ভবিষ্যতেও যে আন্দোলন হবে তার পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আনকন্ডিশনালি থাকবে। দিশম আদিবাসী গাঁওতার যে 6 দফা দাবি আছে তাকে পূর্ণ সমর্থন জানিয়ে তাদের আন্দোলনের পাশে থেকে আমরা পশ্চিমাঞ্চল বনাধিকার গ্রামসভা মঞ্চ, যারা মূলত পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে, আপনারা জানেন
যে বনাধিকার আইন, ফরেস্ট অ্যাক্ট বা তপশিলি জনজাতি অন্যান্য পরম্পরাগত যে বনবাসী অধিকার আইন 2006 এসছে, অ্যামেন্ডমেন্ট 2012, যেখানে সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গেও জঙ্গলমহল, উত্তরবঙ্গ বিভিন্ন জেলাতেই আইনটা লাগু হয়েছে। সেই আইন 2006 থেকে আজকে 2026, 20 বছরে ভারতবর্ষের আমাদের যদি দেখেন প্রতিবেশী যে রাজ্যগুলো আছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, কর্ণাটক পর্যন্ত বিভিন্ন রাজ্যের আদিবাসী অধ্যুষিত, জঙ্গল অধ্যুষিত গ্রামগুলোতে এই বনাধিকার আইন লাগু হয়েছে এবং সেখানে গ্রামের মানুষ তাদের অরণ্যের অধিকারের স্বীকৃতি পেয়েছে। 2006 আইন হয়েছে, 2008 অ্যামেন্ডমেন্ট হয়েছে, দীর্ঘ 20 বছর হয়ে গেল। আপনারা জানেন পরিবর্তনের সরকারের আগে যখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তখন বিরোধী ছিলেন, তিনি জঙ্গলমহলের বিভিন্ন জনসভাতে দাঁড়িয়ে বলেছেন যে আমি ক্ষমতায় আসলে আদিবাসীদের অরণ্যের অধিকার দেব। আজকে দাঁড়িয়ে এনারা এসছেন যে দুর্গাপুর ফটিকপুর ব্লকের বাঁশগড়া পূর্ব যে গ্রামসভা 2022 সালে পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে তার সভাপতিত্বে গ্রামসভা গড়ে উঠেছিল। তারা চিঠি দিয়েছিলেন যে পদ্ধতি আছে, গাইডলাইন আছে SDLC অর্থাৎ মহকুমা শাসককে, বারে বারে ওনারা সহযোগিতা চেয়েছেন, দেননি। তারা নিজেরা নিজেদের মতো করে ডকুমেন্টস তৈরি করে 2025-এ ওনারা বাঁশগড়া পূর্বের যে 6টা পাড়া আছে, মারেডিপাড়া, কামারহিড়, বাগালপাড়া, জঙ্গলপাড়া, রয়েলঘুটু এবং আকড়াপাড়া, 286 জন আদিবাসী মানুষ তাদের ব্যক্তিগত বসবাসের এবং চাষের জমির পাট্টার আবেদন করেছে। তার সাথে সাথে যে বনাঞ্চল ওনারা তাদের ব্যবহার করেন এবং জঙ্গল রক্ষা, পালন এবং পরিচালনা করেন, সেইটা 367 হেক্টর বনাঞ্চলের দাবি করেছেন। সেই দাবি নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। তারই স্বীকৃতি চাইছেন, কারণ স্বীকৃতি হচ্ছে শুধু এখন সরকারের, আমাদের যে পশ্চিমবঙ্গে বর্তমান সরকার, তারা অরণ্যের অধিকার বলতে কিছু ব্যক্তিগতভাবে কিছু মানুষকে যেখানে সেখানে ছিটেফোঁটা পাট্টা দিচ্ছেন। সেই পাট্টার ক্ষেত্রে প্রচন্ড ল্যাক আছে। এক জায়গায় ওরা বসবাস করেন, অন্য জায়গায় ওদেরকে পাট্টা দেওয়া হচ্ছে। আর দ্বিতীয়ত সমষ্টিগত অধিকারের যেটা বলা হচ্ছে, অর্থাৎ বনাঞ্চলের রক্ষা করা, পালন করা, পরিচালনা, সেখানে তাদেরকে জাহির থানে শুধু পাট্টা দিতে, অর্থাৎ পুজোর জায়গাটা। বনাধিকার আইন নিয়ে যে সামগ্রিক যে অধিকারের কথা, অরণ্যের অধিকারের কথা বনাধিকার আইনে বলা আছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে কোথাও না, উত্তরবঙ্গ না, দক্ষিণবঙ্গ না, আপনার জঙ্গলমহলে বা পশ্চিমাঞ্চলে কোথাও একেবারে লাগু হয়নি। কিন্তু অন্যান্য স্টেটে কিন্তু মানুষ 2000-5000 হেক্টর যে জঙ্গলটা ওনারা ব্যবহার করেন, রক্ষণাবেক্ষণ, দেখাশোনা করেন, পাট্টা পাচ্ছেন এবং সরকার তাদেরকে পরিচালনার জন্য বিভিন্ন সহযোগিতা করছে। এটা একটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অরণ্যের অধিকার দেবেন বলেছিলেন, সেইভাবে অরণ্যের অধিকার আদিবাসী মানুষকে দেওয়া হয়নি, তাদেরকে মানে দেওয়া তো হয়নি এবং তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা জমির ইস্যু নিয়ে বলছিলেন যে পাট্টার আবেদন করেছেন, আপনারা জানেন সরকারি একটা খুব কি বলবো প্রজেক্ট চলে দুয়ারে সরকার। আপনারা জানেন ল্যান্ড রিফর্ম অ্যাক্ট আছে আমাদের দেশে, হোমস্টে ল্যান্ড অ্যাক্ট আছে। 1935 সাল থেকে যারা যে জায়গায় সরকারি খাস জায়গায় বসে আছেন তারা ল্যান্ড রিফর্ম অ্যাক্ট অনুযায়ী পাট্টা পাওয়ার কথা। দুয়ারে সরকারে তারা 24 সালে 25 সালে দুয়ারে সরকারে ওরা পাট্টার আবেদন করেছেন, সেই পাট্টা কিন্তু এখনো তারা পাননি। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় বলা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আদিবাসীদের যে জমির অধিকার সেটা কিন্তু এখানে সুরক্ষিত নয় এবং তারা পাচ্ছেন না, এইটুকু আমার বলার ছিল। আমার নাম ঝর্ণা আচার্য।